আচ্ছা দেখো, আমরা যেরকম আগে পড়েছিলাম রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ওখানে যেরকম পড়েছিলাম ফার্টিলাইজেশন। ওই ফ্যানটা বন্ধ করো। পড়েছিলাম ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন আগের ইভেন্ট, দ্যাট ইজ প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। তারপরে ছিল ফার্টিলাইজেশনের পরে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। এখানেও ঠিক সেম ভাবে আমাদের কি কি পড়তে হবে সেটা আমরা নোট করে নিই। এখানে মেইনলি ফার্টিলাইজেশন যদি আমি স্টার্টিং পয়েন্ট ধরি, চ্যাপ্টারের নাম আছে হিউম্যান রিপ্রোডাকশন। তো হিউম্যান রিপ্রোডাকশন মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ফার্টিলাইজেশন। ওখানে যেমন ডাবল ফার্টিলাইজেশন পড়েছিল, এখানে ফার্টিলাইজেশন প্রসেস পড়তে হবে। হোয়াট ইজ ফার্টিলাইজেশন? আমরা জানি ফার্টিলাইজেশন মানে কি। ফার্টিলাইজেশন মানে হচ্ছে ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। তো এই ফার্টিলাইজেশন কি আমরা জানি, প্রসেসটা শিখবো কিভাবে ফার্টিলাইজেশন হয়, শিখবো। তো ফার্টিলাইজেশনের আগের কন্ডিশন কি, পরের কন্ডিশন কি, দুটো কন্ডিশনে জানবো। তো আগের কন্ডিশনে হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, প্রি স্ট্রাকচার। এই প্রি স্ট্রাকচারে যেরকম আমরা আগে পড়েছিলাম গ্যামেটোজেনেসিস, ঠিক এখানেও সেম ভাবে রিপ্রোডাকশনের গ্যামেটোজেনেসিস পড়তে হবে। তো প্রি স্ট্রাকচারের মধ্যে আমাদের কি কি পড়তে হবে? প্রথম হচ্ছে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান জানতে হবে। তারপরে জানতে হবে মানে এই অর্গানগুলোর ডিফারেন্ট পার্টস, দেয়ার ফাংশনস। এটা জানতে হবে ডিফারেন্ট পার্টস এন্ড ফাংশনস, মানে স্ট্রাকচার। তো মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান পড়তে হবে। অর্গানের মধ্যে মেইনলি কি পড়তে হবে? দেয়ার স্ট্রাকচার, লোকেশন, ফাংশনস। ফাংশনস মানে ডিফারেন্ট পার্ট গুলো, ফাংশনস এটা পড়তে হবে। তারপরে কি পড়তে হবে? গ্যামেটোজেনেসিস। প্ল্যান্টটা আমরাও পড়েছিলাম গ্যামেটোজেনেসিস। যেমন কি ছিল, মাইক্রোস্পোরেঞ্জিয়া তৈরি হচ্ছিল, ম্যাক্রোস্পোরেঞ্জিয়া তৈরি হচ্ছিল, মানে মেগাস্পোরেঞ্জিয়া। তো মেগাস্পোরেঞ্জেনেসিস বা মাইক্রোস্পোরোজেনেসিস এখানে ঠিক তেমন আমাদের পড়তে হবে ওজেনেসিস, দ্যাট ইজ ওভাম ফরমেশন। আর পড়তে হবে স্পারমাটোজেনেসিস, স্পার্ম ফরমেশন। এই দুটো ভালো করে শিখতে হবে প্রসেসটা। আবার ওখানে আমরা ঠিক যেমন পড়েছিলাম যে পোলন গ্রেন তৈরি হলো, মাইক্রোস্পোরেঞ্জিয়া তৈরি হলো, তার স্ট্রাকচার পড়েছিলাম। এখানেও ঠিক সেম ভাবে পড়তে হবে তোকে, স্ট্রাকচার অফ ওভাম এন্ড স্পার্ম। এইটা চলে যাবে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টের আগে। এবার এর সাথে সাথে ছোট ছোট কয়েকটা ইনফরমেশন জানতে হবে, যে পিউবার্টি কি এন্ড অল, ছোট ছোট ইনফরমেশন ওর সাথেই চলে আসে। দেন ফার্টিলাইজেশন হবে। গ্যামেট তৈরি হলে কি হবে? গ্যামেট ট্রান্সফার হবে। গ্যামেট ট্রান্সফারের পরে গ্যামেট ফার্টিলাইজেশন হবে। তো যেহেতু এটা আমাদের ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন, সুতরাং এখানে কোনো এক্সটার্নাল এজেন্ট লাগে না। সো মেল বডি থেকে ফিমেল বডিতে স্পার্ম ট্রান্সফার করে। তো ফার্ম স্টার্ট করার পর ফার্টিলাইজেশন ইভেন্ট, তার এই ফার্টিলাইজেশন, এইটা হচ্ছে ফার্টিলাইজেশন ইভেন্টটা জানতে হবে কিভাবে ফার্টিলাইজেশন হচ্ছে। মানে স্পার্ম ট্রান্সফারের পর স্পার্মটা কি করে ওভামটাকে ফার্টিলাইজ করছে, সেটা একটা প্রসেস আছে, সেই প্রসেসটা শিখতে হবে। এই প্রসেস শিখতে হবে, ফার্টিলাইজেশন ইভেন্ট হয়ে যাবে। এবার ফার্টিলাইজেশনের পর, দ্যাট ইজ পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট কি হবে? এমব্রায়ো ফর্মেশন কি হবে হচ্ছে। এমব্রায়ো ফর্মেশন, প্লাসেন্টা কি। এবার এমব্রায়ো তৈরি হয়ে যাবে, মায়ের পেটে 9 মাস 10 দিন থাকবে, দ্যাট ইজ অ্যারাউন্ড 20 days। তো সেইটাকে জেস্টেশন পিরিয়ড বলা হয়। এই পিরিয়ডের পর কি হবে? তোর পার্চুরেশন হবে। পার্চুরেশন মানে হচ্ছে বাচ্চাটা বাইরে বেরিয়ে আসবে। তখন ফিটাল ইজেকশন রিফ্লেক্স আসবে। কি করে পার্চুরেশন হবে, প্রসেসটা শিখতে হবে। তারপরে পার্চুরেশন হয়ে যাওয়ার পর কি হবে? ল্যাকটেশন।
ল্যাকটেশন মানে মাদার্স মিল্ক কি করে প্রোভাইড করবে বাচ্চাটাকে, কারণ একদিন ল্যাকটেশন ছিল না, ব্রেস্ট ডেভেলপ হয়ে গেছে, বাট মিল্ক সিক্রেশন স্টার্ট হবে, এটা হরমোনাল এন্ডোক্রাইন সিস্টেমের প্রসেস। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পর, ঠিক আছে। তো আমরা একটা করে স্টার্ট করি। ফার্স্টে আজকে যেটা স্টার্ট করবো, মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। প্রথমে মেল পার্টটা স্টার্ট করবো, দেন ফিমেল পার্টটা পড়বো। আগে এনসিইআরটি রিডিং দিয়ে নিই, তারপরে আমরা মেন পার্টে ফিরে আসবো। আচ্ছা, এনসিইআরটির রিডিং দরকার নেই, বইটা আগে ছবিটা দেখে বোঝার চেষ্টা করতে হবে। এনসিইআরটি দেবো এই ডায়াগ্রামটা সবাই এঁকেছো? বলেছিলাম যে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডায়াগ্রাম ড্র করে নিয়ে আসতে। এখন ড্র, এখন ড্র করো। আজ আগে বুঝে নাও, তখন আঁকতে সুবিধা হবে। আগে বুঝে নাও বেসিকটা, তারপর আঁকবে। দেখো, এইটা একটা টেস্টিস, এটা কি টেস্টিস। তো টেস্টিস, টেস্টিস আর টেস্টেস একটা সিঙ্গুলার একটা প্লুরাল, ঠিক আছে। এই যে TESTIS মানে সিঙ্গুলার, আর টেস্টেসও লেখা থাকতে পারে প্লুরাল ফর্ম, তো ভুল কিছু। তো কি হচ্ছে, এই যে টেস্টিস ওভিউলার শেপ স্ট্রাকচার একটা। আচ্ছা, টেস্টিস কে বলা হয় প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। কি বলা হয়? প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। ইন কেস অফ ফিমেল, ওভারি হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, মানে যেখান থেকে গ্যামেট তৈরি হবে তাকে বলা হয় প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। এছাড়া বাদবাকি যে পার্টগুলো রিপ্রোডাকশনে রোল প্লে করে তাকে বলা হয় সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। তো তোমাকে জানতে চাইতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, তার মানে চারটে অপশন দিয়ে তো বলতেই পারে, বা দুটো কম্বাইন করে করে বলতে পারে। কমন পেয়ারে ওভারে সব জায়গায় ধর টেস্টিস বা ঢুকিয়ে দিল, তিন চারটে করে নাম বললো, এদের মধ্যে কোন পেয়ারটা প্রাইমারির মধ্যে পড়ে, পড়ে না জিজ্ঞাসা বলতে পারে। আচ্ছা, এই যে টেস্টিস, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে টেস্টিস থাকছে কোথায়? ইট ইজ প্রেজেন্ট আউটসাইড অফ দ্য বডি, বডির বাইরে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স। বডির বাইরে মানে কি? এটা হচ্ছে অ্যাবডোমেনের বাইরে। কারণ আমাদের বডি টেম্পারেচার কত? অ্যারাউন্ড 37 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট এই 37 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু স্পার্ম প্রোডাকশন হবে না, স্পার্মাটোজেনেসিস হবে না। স্পার্মাটোজেনেসিস টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার যদি 37 থাকতো, স্পার্মাটোজেনেসিস মানে স্পার্ম প্রোডাকশন হতো না। এই জন্য এই টেস্টিসটা বডির বাইরে রয়েছে, পাতলা মেমব্রেন কভার করে চারদিকে থাকে, তাকে স্কোটাল স্যাক বলা হয়। এই স্কোটাল স্যাক চারদিকে ঘিরে রেখেছে টেস্টিসটাকে, রাইট। তো টেস্টিসটাকে ঘিরে রাখার জন্য কি হচ্ছে, টেস্টিস তার স্কোটাল স্যাক একটা পাতলা মেমব্রেন, থিন মেমব্রেন, যেটা কাকে প্রোটেকশন দিচ্ছে? টেস্টিসকে হোল্ড করে রেখেছে টেস্টিসটাকে। অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এটা টেম্পারেচারটা কমিয়ে রাখে বিলো 2 to 2.5, মানে -2 to 2.5, মানে 37 থেকে মাইনাস করে রাখে কত, 2 থেকে 2.5, 2 to 2.5। এই টেম্পারেচার কমিয়ে রাখলে কি হবে? স্পারমাটোজেনেসিস হতে থাকবে। তো যদি কারোর বডিতে অ্যাবডোমেনের মধ্যেই টেস্টিস থেকে যায়, মানে যখন টেস্টিস ফর্মেশন হয় ফিটাল কন্ডিশনে, থাকে কোথায়? মায়ের পেটের মধ্যে থাকে। মায়ের পেটের মধ্যে আমরা যখন থাকি সেটা তখন অ্যাবডোমেনের মধ্যে থাকে, কিন্তু যখন পার্চুরেশন হয় তার আগের ট্রাইমেস্টারেই এটা কি করে স্কোটাল স্যাক থেকে বেরিয়ে, মানে অ্যাবডোমেন থেকে স্কোটাল স্যাকে বেরিয়ে আসে। তো যে ক্যানাল দিয়ে বেরিয়েছে তাকে ইনগুইনাল ক্যানাল বলে। তো এটা কখনো কখনো কারো কারো ক্ষেত্রে ভেতরে থেকেই যায়, হয়তো রিলিজ হয় না, মানে অ্যাবডোমেন থেকে আর স্কোটাল স্যাকে আসে না। এই কেসটাকে বলা হয় ক্রিপ্টোক্রিটিজম, ক্রিপ্টোক্রিটিজম। তো এটা প্রবলেমটা কি হয়, সে স্টেরাইল হয়ে যাবে। তো কিছুই না, ডক্টরকে কি করতে, অপারেট করে টেস্টিসটাকে বাইরে বের করে আনতে। বাইরে মানে স্কোটাল স্যাকে নিয়ে চলে আসতে, ঠিক আছে। যারা আহ ওই হর্স রাইডার হয়, খেলাধুলো করে, মানে অ্যাথলিটস যারা, তারা যারা ঘোড়া ছোটায়, তাদের অপারেট করে টেস্টিস বডির মধ্যে ঢুকিয়ে দাও। কারণ কি, টেস্টিস একটা সেন্সিটিভ অর্গান, আঘাত লাগলেই পেন হবে। তো পেন নয়, ডেথ হয়ে যেতে পারে, এতটা হাই পেন শুরু। কারণ পুরো এন্ডোক্রাইন সিস্টেমটা, নার্ভাস সিস্টেমটা এফেক্ট হয় মানে ওখানে। তো ওই জন্য ওদের কি হয়, যারা জকি হয় তাদের কি করা হয়, অপারেট করে টেস্টিসটাকে অ্যাবডোমেনের মধ্যে পৌঁছে দেয়। যার ফলে কি হয়, মানে কারণ ঘোড়া তো বারবার লাফাতে থাকে, টেস্টিসে এফেক্ট করবে না, কিন্তু তারা তখন পার্মানেন্ট স্টেরাইল হবে। তো এবার দেখো, তো এটা কি হলো, এটা হলো আমার স্কোটাল স্যাক। তো স্কোটাল স্যাক এর দুটো রোল হলো, কি কি রোল হলো? টেস্টিসটাকে হোল্ড করা, আর সেকেন্ড কি করছে, থার্মো রেগুলেশন।
থার্মোরেগুলেশন, এখানে দেখবে থার্মোরেগুলেশন বলে একটা গল্প, মানে এটা হচ্ছে স্ক্রোটাম। এই স্ক্রোটাম হচ্ছে টেম্পারেচার মেনটেন করে, থার্মোরেগুলেশন -2 ডিগ্রি থেকে 2.5 ডিগ্রি এইটা কন্ট্রোল করে ফ্রম দা বডি টেম্পারেচার। হ্যাঁ, তো দেখো এই টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচার পরে আসছে। টেস্টিসের মেন কাজ কি? টেস্টিসকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড বা হেটেরোক্রাইন গ্ল্যান্ড, বিকজ টেস্টিস দু ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে, এক্সোক্রাইন প্রোডাক্ট, একটা এন্ডোক্রাইন প্রোডাক্ট। ওয়ান ইজ দ্য এন্ডোক্রাইন প্রোডাক্ট, অ্যান্ড ইজ দ্য এক্সোক্রাইন প্রোডাক্ট। তো এইখানে দেখতে পাচ্ছ টেস্টিস, এখান থেকে কি তৈরি হতে পারে? স্পার্ম তৈরি হবে। যে স্পার্মটাকে আমরা কি বলতে পারি? এক্সোক্রাইন প্রোডাক্ট। কেন এক্সোক্রাইন প্রোডাক্ট? কারণ স্পার্ম রিলিজ করছে থ্রু ডাক্ট। আর টেস্টিস থেকে হরমোনও তৈরি হয়, দ্যাট ইজ অ্যান্ড্রোজেন, যেটাকে আমরা বলি টেস্টোস্টেরন। এটা হচ্ছে অ্যান্ড্রোজেন, যেটা হচ্ছে এন্ডোক্রাইন প্রোডাক্ট। তো দুটোই তৈরি হয় বলে এটাকে আমরা মিক্সড গ্ল্যান্ড বা হেটেরোক্রাইন গ্ল্যান্ড বলতে পারি। এবার হরমোনের গল্প পরে, রেগুলেশন পরে আসবো। তো টেস্টিস থেকে কি তৈরি হলো? স্পার্ম তৈরি হয়ে গেল। টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচার পরে দেখছেন। তো স্পার্ম এবার কালেক্টেড হবে টেস্টিসের উপরে। দেখো এইটা টেস্টিসের ক্রস সেকশন করা হয়েছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে বাইরের লেয়ার একটা দেখতে পাচ্ছ না? এই লেয়ারটাই দেখো ভেতরে ঢুকেছে, ইনভাজিনেট করেছে। এই লেয়ারটা ইনভাজিনেট করেছে, এটা পুরো ব্লু করে দিলাম। তার মানে এইটা যে লেয়ার, এইটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, যেটা ইনভাজিনেট করে গেছে। এই লেয়ারটা অ্যাকচুয়ালি আউটার লেয়ার টিউনিকা ভ্যাজাইনালিস, আউটার লেয়ারটার নাম টিউনিকা ভ্যাজাইনালিস। তারপরে লেয়ার, সেকেন্ড লেয়ারটার নাম হচ্ছে, যেটা ব্লু করলাম, এর নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই বাইরেরটার নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। বাইরেটার নাম হচ্ছে, এই যে বাইরে একটা লেয়ার আছে, এই লেয়ারটার নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া দেখতে পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট লেয়ার। এই টিউনিকা অ্যালবুজিনিয়া কি করেছে? এরকম ভেতরের দিকে ঢুকে গেছে, ভেতর দিকে ঢুকে কি করেছে? একটা একটা চেম্বার তৈরি করে, দেখতে পাচ্ছিস? একটা সেপ্টাম তৈরি করেছে। একটা টেস্টিসে অ্যারাউন্ড এরকম 250 সেপ্টাম থাকে, 250 সেপ্টাম তৈরি করে, বা 250 চেম্বার তৈরি হয়। মানে আমরা যদি লঙ্গিটিউডাল সেকশন এভাবে দেখি, টিউনিকা অ্যালবুজিনিয়া গুলো ভেতরে ভেতরে ইনভাইটেড করে গেছে, দিয়ে একটা করে সেকশন তৈরি করেছে। যেরকম ধরো এই ঘরের বেঞ্চ গুলো পড়ে রয়েছে, তো হাই বেঞ্চ গুলো ছেড়ে দেয়, লো বেঞ্চ গুলোর জন্য মাঝখানে মাঝখানে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। তার মানে একই জিনিস, শুধু ইনভাইজিনেট করে করে গ্রুপ তৈরি করেছে। এই একটা সেপ্টাম 200, মানে একটা টেস্টিসে অ্যাপ্রক্সিমেটলি 250টা করে সেপ্টাম থাকে। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি সেপ্টাম, প্রতিটা সেপ্টামের মধ্যে এইখানে এরকম কয়েল কিছু টিউব দেখতে পাচ্ছিস। এই যে কয়েল টিউব রয়েছে, এইগুলো অ্যারাউন্ড 1 to 3 কয়েল টিউব থাকতে পারে, 1 থেকে 3টে ম্যাক্সিমাম কি থাকতে পারে? কয়েল টিউব থাকে। তাকে বলা হয় সেমিনিফেরাস টিবিউল। তাকে কি বলা হয়? সেমিনিফেরাস টিবিউল। তার মানে আমরা এখানে যদি ডায়াগ্রামটা ড্র করি, তাহলে এইটা যদি আমার টেস্টিস হয়, ওকে, এই টেস্টিসের বুঝতে পারছো? তাহলে এই লেয়ারটার নাম কি? টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া কি করেছে? অনেকগুলো সেপ্টাম তৈরি করেছে। এটা হচ্ছে সেপ্টাম ভ্যাজাইনালিস, এই সেপ্টাম তৈরি করেছে। তাহলে এই সেপ্টাম নাম্বার কত? অ্যাপ্রক্সিমেটলি 250 সেপ্টাম থাকে। অ্যান্ড ইচ এন্ড এভরি সেপ্টামের মধ্যে এরকম কয়েল টিউব, যাকে কি বলা হয়? সেমিনিফেরাস টিবিউলস। এই যে সেমিনিফেরাস টিবিউল দেখতে পাচ্ছ, এটা প্রতিটা সেপ্টামে 1 থেকে 3টে সেমিনিফেরাস টিবিউল থাকে। আচ্ছা, এই সেমিনিফেরাস টিবিউলের কাজ হচ্ছে স্পার্মাটোজেনেসিস, এর মধ্যেই স্পার্ম তৈরি হয়। মানে সেমিনিফেরাস টিবিউল হচ্ছে প্রোডিউস স্পার্ম। স্পার্ম কোথায় তৈরি হয়? উইথিন দ্য সেমিনিফেরাস টিবিউল। যে স্পার্মাটোজেনেসিস প্রসেসটা আমরা শিখবো, সেটা হবে কার মধ্যে? এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে।
সেই ক্রস সেকশন আমরা আসবো একটু পরে। তার মানে এইটুকু বুঝলাম, কারণ বাইরে কি রয়েছে, টিউনিকা অ্যালবুজিনিয়া একটা লেয়ার। এই টিউনিকা অ্যালবুজিনিয়া লেয়ার কি করেছে, ইনভ্যাজিনেট করে এবং সেপ্টাম তৈরি করেছে, যেগুলো অ্যাপ্রক্সিমেটলি 250 সেপ্টাম তৈরি হয় ইচ টেস্টিস। তো এক একটা টেস্টিসে যদি 250 হয়, দুটো টেস্টিস অ্যারাউন্ড 500টা হয়ে যাবে। তো তার মধ্যে এভরি চেম্বারে বা এভরি সেপ্টামের মধ্যে কটা 1 2 3 কি রয়েছে, সেমিনিফেরাস টিবিউল। আর সেমিনিফেরাস টিবিউল তৈরি করছে কি, স্পামস। আচ্ছা, এই যে ফাঁকা এরিয়াটা, মানে এই যে ধর টিউব থাকলো, টিউব ছাড়াও তো এই ফাঁকা এরিয়া দেখতে পাচ্ছি, এগুলো ফাঁকা এরিয়া। তো এই যে ফাঁকা এরিয়া, যেটাকে ইয়েলো করে দিলাম, এই ফাঁকা এরিয়াটাকে বলা হয় ইন্টারস্টিসিয়াল স্পেস। এই ফাঁকা এরিয়াটাকে কি বলা হয়, ইন্টারস্টিসিয়াল স্পেস। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। ইন্টারস্টিসিয়াল স্পেস। এই ইন্টারস্টিসিয়াল স্পেসের মধ্যে এরকম কিছু কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড দেখা যায়, ছোট ছোট প্যাচেস, যাকে বলা হয় লেডিক সেল। এই জন্য লেডিক সেলস এর আরেকটা নাম আছে ইন্টারস্টিসিয়াল সেলস অফ লেডিক, অর লেডিক সেল বলা হয়। লেডিক সেলটা থাকছে কোথায়, ইন্টারস্টিসিয়াল স্পেসে, আউটসাইড অফ সেমিনিফেরাস টিবিউল বাট ইনসাইড দ্য সেপ্টাম অফ টেস্টিস। লেডিক সেল লোকেশনটা বুঝতে পারলে এখানে ছোট ছোট জায়গাগুলো লোকেশন গুলো মাথায় রাখতে হবে। তাহলে তো সেমিনিফেরাস টিবিউল লোকেশন কোথায়, ইনসাইড দ্য সেপ্টাম অফ টেস্টিস। সেই যে এভরি সেপ্টামের মধ্যে যে স্পেস থাকে তাকে কি বলা হয়, ইন্টারস্টিসিয়াল স্পেস। কারণ কি, সেমিনিফেরাস টিবিউলের বাইরের স্পেসটা হচ্ছে ইন্টারস্টিসিয়াল স্পেস। ইন্টারস্টিসিয়াল স্পেসের মধ্যে কিছু প্যাচেস অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, তাকে বলে লেডিক সেলস। যে লেডিক সেল কি তৈরি করে, অ্যান্ড্রোজেন, যাকে আমরা বলতে পারি টেস্টোস্টেরন। অ্যান্ড্রোজেন অর টেস্টোস্টেরন তৈরি করে দেখা হয় লেডিক সেল থেকে। লেডিক সেল থেকেই অ্যান্ড্রোজেন ও টেস্টোস্টেরন তৈরি হয়। তাহলে হরমোনের সোর্সটা বোঝা গেল একটা। এবার এইখান থেকে এই দেখতে পাচ্ছ সেমিনিফেরাস টিবিউল, সেমিনিফেরাস টিবিউল গুলো এইখানে চলে আসছে, এইখানে। দেন সেমিনিফেরাস টিবিউল গুলো কালেক্টেড হবে। কি কালেক্টেড হবে, কোথায় আসবে, এরকম করে দেখো এই এরিয়াটা দেখতে পাচ্ছ, অনেকগুলো সেমিনিফেরাস টিবিউল এসে মিট করেছে, সেই জায়গাটাকে কি বলা হয়, রেটিটেস্টিস। তাহলে সিকোয়েন্স খুব মাথায় থাকতে হবে, মানে সেমিনিফেরাস টিবিউলে প্রোডাক্ট তৈরি হলো, সেই প্রোডাক্টটা নেক্সট স্টপেজের নাম কি, রেটিটেস্টিস। রেটিটেস্টিস গুলো একসাথে কানেক্টেড হয়ে আবার একটা টিউব লাইক স্ট্রাকচার তৈরি করেছে, দেখো তার নাম দেওয়া হলো ভাষা ইফারেন্সিয়া। তার নাম হচ্ছে ভাষা ইফারেন্সিয়া। তার মানে সিকোয়েন্সটা ক্লিয়ার আসছে। তার মানে সিকোয়েন্সটা আমরা যদি নোট করি, কি আসবে, প্রথমে আসবে সেমিনিফেরাস টিবিউল, সেমিনিফেরাস টিবিউল থেকে কোথায় যাচ্ছিল, রেটিটেস্টিস, সেখান থেকে কোথায় গেল, ভাষা ইফারেন্সিয়া, ভাষা ইফারেন্সিয়া থেকে কালেক্ট হবে এপিডিডাইমিস। এপিডিডাইমিস এর টুপির মতো স্ট্রাকচারটা দেখ, এই ছবিটা আগে বলছি। তাহলে ভাষা ইফারেন্সিয়া এইখান থেকে চলে গেল, এই যে স্ট্রাকচারটা যেটা পুরো রেড করছি, এইটা হচ্ছে এপিডিডাইমিস। এই পুরো রেড পোর্শনটা, এই যে পুরো রেড পোর্শনটা করলাম, এটা হচ্ছে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের তিনটে রিজিয়ন আছে। কোন তিনটে রিজিয়ন, এইখান থেকে এইটা, তিনটে রিজিয়নকে আমি তিনটে সেট কালার দিচ্ছি, হ্যাঁ। এটা একটা কালার করে দিলাম, একটাকে গ্রিন করে দিই, আর একটাকে ব্ল্যাক। এপিডার্মিসের তিনটে জোন করে দিলাম, তিনটে এপিডার্মিস। এই এপিডার্মিসের তিনটে জোন। ফার্স্ট জোনের নামটা হচ্ছে হেড রিজিয়ন আর ক্যাপিউট। হেড রিজিয়ন আর ক্যাপিউট বলা হয়। তারপরে যে পোর্শনটা মিডল পোর্শন, তাকে বলা হয় বডি বা কর্পাস। তারপরে টেল রিজিয়ন,
টেল রিজিয়নটাকে বলা হয় কডা। ক্যাপিউট, কর্পাস, কডা, তিনটে রিজিয়ন, হেড, হেড আর বডি আর টেল। হেড, বডি আর টেল। আচ্ছা, তিনটেকে সেপারেট করার মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্যটা এটাই, এইখানে যে ভাষা এফারেন্সিয়া সেটা কানেক্ট হয় শুধুমাত্র ক্যাপিউট রিজিয়নের সাথে। ভাষা এফারেন্সিয়া যেটা আমরা বলছি রেডিটেস্টিসের পরের স্টপেজ, সেটা ভাষা এফারেন্সিয়া ছিল। এই ভাষা এফারেন্সিয়া কার সাথে কানেক্টেড হয়? শুধুমাত্র ক্যাপিউট রিজিয়নের সাথে। তার মানে স্পার্মটা যদি আমি সিকোয়েন্সিয়ালি একটু আরো ভেঙে লিখি, প্রথমে সেমনিফেরাস টিবিউল, তারপর কি রেডিটেস্টিস, তারপর ভাষা এফারেন্সিয়া, তারপর ক্যাপিউট অফ এপিডাইমিস, তারপরে কর্পাস অফ এপিডাইমিসে যাবে, তারপর কডা। তারপরে ক্যাপিউট রিসিভ করবে, তারপরে কর্পাসে পাঠাবে, কর্পাস থেকে কডা চলে যাবে। তো কডা দিয়ে এটা চলে যাবে কোথায়? নেক্সট টিউব, সেটার নাম হচ্ছে ভাঁজ ডিফারেন্স। এইবার চলে যাবে ভাঁজ ডিফারেন্স। এই দেখো ভাঁজ ডিফারেন্স চলে এলো। এবার ভাঁজ ডিফারেন্স থেকে এদিক থেকে দেখ এটা একটা ভাঁজ ডিফারেন্স উঠেছে, এদিক থেকে দেখ এটা একটা ভাঁজ ডিফারেন্স উঠেছে। আচ্ছা, ভাঁজ ডিফারেন্স ঢুকে গেছে কোথায়? আবার অ্যাবডোমেনের মধ্যে ঢুকে গেল, কারণ এই পোর্শনটা তোর অ্যাবডোমেন শেষ, এটা অ্যাবডোমেন শেষ। ওকে, তো এর উপরে চলে গেল এটা, এই যে ক্যানেলটা চলে গেল ভেতরে, এটাকে বলা হয় ইনগুইনাল ক্যানেল। এই যে ক্যানেলটা ঢুকেছে, এই যে ক্যানেল ঢুকেছে, এটাকে বলা হয় ইনগুইনাল ক্যানেল। যে ক্যানেলটা দিয়ে কে ঢুকেছে? টেস্টিস ঢোকেনি, ফার্স্ট ডিফারেন্স ঢুকেছে, টেস্টিস তো বাইরে আছে। তো ইনগুইনাল ক্যানেল দিয়ে অ্যাকচুয়ালি ভাঁজ ডিফারেন্স ভেতরে ঢুকেছে। আচ্ছা, ভাঁজ ডিফারেন্স কি একাই যাবে? না, ভাঁজ ডিফারেন্সের সাথে কি রয়েছে? কিছু ব্লাড ভেসেলস থাকবে, আর্টারি থাকবে, ভেন থাকবে। কারণ এই যে ভাঁজ ডিফারেন্স অ্যালং উইথ আর্টারি এন্ড ভেন, একে বলা হয় স্পার্ম কট। কি বলা হয়? স্পার্ম কট। সিওআরডি, কট। তো তার মানে ভাঁজ ডিফারেন্স অ্যালং উইথ ব্রেন, অ্যালং উইথ ভেন এন্ড আর্টিকল, আর্টারি। সো ভেন এন্ড আর্টারি, সেটা যে কয়েল তৈরি করছে সেটা হচ্ছে তোর স্পার্ম কট হয়ে গেল। আচ্ছা, আর একটা এখানে ছোট্ট জিনিস স্কিপ করলাম, সেটা হচ্ছে এই যে টেস্টিসটা ছিল, এই যে টেস্টিসটা ছিল, টেস্টিসটা কি শুধু স্কোটাল শাখার মধ্যে ফ্লোট করবে? না, এটা তো স্কোটাম। তো স্কোটামের মধ্যে এরকম দুটো টেস্টিস আছে। এই যে টেস্টিসটা স্কোটাল শাখার সাথে একটা মাসকুলার স্ট্রাকচার দিয়ে কানেক্টেড থাকে, নয়তো ফ্লোট করতো। মানে ফ্লোট করতো মানে কি, প্লেস চেঞ্জ করে ভেতরে চলে যেতে পারতো। এই জন্য কি এখানে একটা কানেক্টেড স্ট্রাকচার থাকে, যেটা স্কোটাল শাখার সাথে কানেক্টেড করে রাখে। তাই কি বলা হয়? টেস্টিস স্কোটাল শাখার সাথে কানেক্টেড থাকে একটা মাসকুলার স্ট্রাকচার দিয়ে, যার নাম হচ্ছে গুবার্নাকিউলাম। এটা কম্পিটিশনের জন্য জানতে হবে। গুবার্নাকিউলামটা কি? মাসকুলার স্ট্রাকচার দ্যাট কানেক্টস দ্য টেস্টিস উইথ স্কোটাল স্যাক। টেস্টিসটাকে স্কোটাল শাখার সাথে কানেক্ট রাখছে কে? গুবার্নাকিউলাম। তার মানে সিকোয়েন্সিয়ালি আমাদের যদি ধরি কি দাঁড়ালো, স্পার্ম, স্পার্ম কোথায় তৈরি হলো? টেস্টিসের মধ্যে। কার মধ্যে? সেমিনিফেরাস টিবিউল। তারপর কোথায় গেল? ইসলাকুম্বল। তারপর দেখে বলতে হবে, ভাষা এফারেন্সিয়া, তারপর ক্যাপিউট অফ এপিডাইমিস, তারপর কর্পাস অফ এপিডাইমিস, তারপর কডা, তারপর ভাঁজ ডিফারেন্স। আচ্ছা, ভাঁজ ডিফারেন্স দুটো কি? দুটো ভাঁজ ডিফারেন্স, কারণ দুটো সিস্টেমে দুটো ভাঁজ ডিফারেন্স। ঢুকলো কোথায়? ইনগুইনা ক্যানাল দিয়ে ঢুকলো। তো এই ভাঁজ ডিফারেন্সের সঙ্গে ব্লাড ভেসেলস ছিল, তাকে একসাথে স্পার্ম কট বললাম। এবার গিয়ে দেখ কোথায় মিট করছে, এই গেল দেখ, এই দুটো এখানে, এখানে একটা মিট করলো, এই যে এসে এখানে মিট করছে, এই এসে এখানে মিট করছে। অ্যাকচুয়ালি মিট যে করে সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে। এইখানে রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড, এই হচ্ছে একটা পাতার মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, যাকে বলা হয় প্রোস্টেট গ্ল্যান্ড। কি হয়েছে? প্রোস্টেট গ্ল্যান্ড বুঝতে পারলে? আর ঠিক এই প্রোস্টেট গ্ল্যান্ডের ঠিক ওপরে আবার একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, তাকে বলা হয় সেমিনাল ভেসিকল। তো প্রোস্টেট গ্ল্যান্ডে এসে কারা মিট করলো? দুটো ভাঁজ ডিফারেন্স। সেমিনাল ভেসিকল রয়েছে তার উপরে, তো ভাঁজ ডিফারেন্সে কে পৌঁছে যাবে? স্পার্ম। তাহলে স্পার্ম তৈরি হয়েছে কোথায়? সেমিনিফেরাস টিবিউল। আচ্ছা, সেমিনিফেরাস টিবিউল থেকে যখনই আসবে এপিডাইমিস, এপিডাইমিসে কিছুক্ষণ থাকে। এপিডাইমিসে সেখানে কিছুক্ষণ থাকে মানে তাকে নারিশমেন্ট দিতে হবে, যেখানেই থাকবে তাকে খাবার দিতে হবে। সেকেন্ড মেন স্টপেজ হচ্ছে এপিডাইমিস। যেরকম একটা রেল যখন যায়, ট্রেন যখন তো দিল্লি যাচ্ছে, নন স্টপ দিল্লি যায় না, মাঝে মাঝে কিছু মেজর স্টেশন থাকে যেখানে আধ ঘন্টা
কোনো 25 মিনিট 30 মিনিট ট্রেন দাঁড়িয়ে যায়, ওখানে ড্রাইভার সাফল হয় মেজর স্টেশন, আবার ম্যাক্সিমাম স্টেশনে 2 মিনিট 3 মিনিট করে স্টপেজ দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো ঠিক তেমন এই যে স্পামটা যাচ্ছে, এটা লম্বা জার্নি। তো এই জার্নিতে ওরা কি করে, কিছু মেজর জায়গায় স্টোর হোল্ড করে, টাইম স্পেন্ড করে, আর ছোট ছোট স্পেস গিয়ে ক্রস করে যায়। তো মেজর জায়গা সেমিনিফেরাস টিউবুলার পর হচ্ছে এপিডাইমিস। তো এপিডাইমিসে একটা সেকেন্ড টাইম স্টোর হয়, সেখানে নারিশমেন্ট দিতে হবে। তারপরে চলে যাবে কোথায়, প্রোস্টাল গ্ল্যান্ডের যে জাংশনে যখনই চলে আসবে, সেখানেও নারিশমেন্ট পেতে হবে। এই সেমিনাল বেসিক্যালি নিউট্রিশন প্রোভাইড করে, বুঝলে? ময়ঙ্ক গুপ্তা ঘুম পাচ্ছে, মানে এখনো ঘুম কাটেনি, সারা রাত ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ চলছে, ওটাই ঘুমিয়েছিলি? হ্যাঁ, 12:30টায় ঘুম হলে রাত এখন 10টার সময় তো ঘুম পায়? ভুলভাল বলছিস। তো ঘুম পাচ্ছে কেন? হতেই পারে না। চোখে মুখে জল দিয়ে যা। সকালে উঠেই না, স্কুল ফুল যাস না নাকি? স্কুলে কি করিস, বালিশ নিয়ে যা। তো হ্যাঁ 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 হ্যাঁ, কি হয়েছে জোরে বল। দুই ভাই কি ডেফিনেশন আবার কি বলবো? এটা যে মাস্কুলার স্ট্রাকচার দ্যাট অ্যাটাচ টেস্টিস উইথ স্পোটাল স্যাক। আচ্ছা, তো এইখানে মিট করলো, সেমিনাল বেসিক্যালি তাকে নারিশমেন্ট প্রোভাইড করবে, আর একটা সেমিনাল ফ্লুইড তৈরি করবে। আচ্ছা, স্পার্ম একা একা আসবে না, স্পার্মের সাথে কিছু নিউট্রিশন মানে নিউট্রিশিয়াস কম্পোনেন্ট প্লাস স্পার্ম ডেলিভারির জন্য একটা লিকুইড ফর্ম হয়, তাকে একসাথে বলে সিমেন বলে। তো এই সিমেনের মেন কম্পোনেন্ট গুলো সেমিনাল ভেসিকল আর প্রোস্টেট গ্ল্যান্ড থেকেই তৈরি হয়। আর এই প্রোস্টেট গ্ল্যান্ডের ঠিক নিচেই রয়েছে দুটো পি লাইক স্ট্রাকচার, মটরের মতো দেখতে স্ট্রাকচার, যাকে বলা হয় বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড। একে কি বলা হয়? বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কাউপার্স গ্ল্যান্ড। ম্যাচুরেশন প্রসেসটা চলতে থাকবে ধীরে ধীরে। এই যে দেখতে পাচ্ছ পি এর মতো স্ট্রাকচার যেটা পয়েন্টিং করলাম, এইটা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কাউপার গ্ল্যান্ড, সিডব্লিউ, কাউপার্স গ্ল্যান্ড। এই কাউপার্স গ্ল্যান্ড অর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ফ্রুক্টোজ তৈরি করে, যেটা সিমেনের নারিশমেন্ট প্রোভাইড করে স্পাম। তো সেমিনাল ফ্লুইড, প্রোস্টেট ফ্লুইড, এগুলো মিলে তৈরি হয় কি? এইবার চলে আসছে নেক্সট স্টপেজ। এবার যে পুরো দেখ, এইখানে এটা হচ্ছে ইউরেথ্রা, এটা ইউনারি ব্লাডার, এটা ইউনারি ব্লাডার। এই ইউনারি ব্লাডার থেকে যে টিউবটা আসছে, এই টিউবটাকে টোটাল বলা হয় ইউরেথ্রা। ইউরেথ্রা মেলদের ক্ষেত্রে ইউনারি ট্র্যাক মানে ইউরেথ্রা, আর এই পথ দিয়ে স্পাম রিলেশন, সো রাস্তাটা একই। এই জন্য মেলদের বলা হয় ইউরিনো জেনিটাল ট্র্যাক, ফিমেলদের কিন্তু এক নয়, তো ট্র্যাকই আলাদা। এই জন্য ফিমেলদের ক্ষেত্রে ইউরিনো জেনিটাল ট্র্যাক কথাটা আসবেই না। ফিমেলদের ক্ষেত্রে ইউরিনো জেনিটাল ট্র্যাক হবে না, মেলদের ক্ষেত্রে ইউরিনো জেনিটাল ট্র্যাক বলা হয়, বিকজ ইউরেথ্রা দিয়েই স্পাম রিলিজ হয়, এই জন্য এটাকে বলা হয় ইউরিনো জেনিটাল ট্র্যাক। মাথায় ঢুকেছে এইটুকু বেসিকটা? তো এইখান থেকে যখন আসছে এই টিউবটা যখন বডির বাইরে আসছে, একটা মাসকুলার স্ট্রাকচার কভার করে, তাকে বলা হয় পেনিস। এই পেনিসের দুটো কাজ, একটা, পেনিসটা কি করছে, ইউরেথ্রাটাকে প্রোটেকশন দিচ্ছে যাতে ইউরেশনটা হয়, আর সেকেন্ড হচ্ছে স্পাম ট্রান্সফারে হেল্প করে, মেল বডি থেকে ফিমেল বডিতে স্পাম ট্রান্সফার হবে থ্রু পেনিস। আচ্ছা, এইবার দেখো, এটা রিলিজ হচ্ছে এই পথ দিয়ে, এই যে ওপেনিংটা, এই যে ইউরেথ্রার ওপেনিং, তাকে বলা হয় ইউরেথ্রাল মিটাস, ওপেনিং অফ ইউরেথ্রা। এইখানে ইউরেথ্রা ওপেন করলো, যাকে কি বলতে পারি, ইউরেথ্রাল মিটাস, ইউরেথ্রাল মিটাস। তার মানে ওপেনিং অফ ইউরেথ্রা, যেখান থেকে ইউরিনেশন হয়, তাকে কি বলতে পারি আমরা, ইউরেথ্রাল মিটাস। ফিমেলদের ইউরেথ্রা মেলদের ইউরেথ্রার মধ্যে ছোট ডিফারেন্স আছে। ফিমেলদের ইউরেথ্রা হচ্ছে শর্ট, মেল ইউরেথ্রা হচ্ছে বড়, লম্বা হবে। ফিমেল ইউরেথ্রা হচ্ছে অনলি ইউরিন ক্যারি করে, মেল ইউরেথ্রা ইউরিন অ্যাজ ওয়েল অ্যাজ স্পার্ম ক্যারি করে।
এইটুকু বুঝলাম। এটা হলো বেসিক ডিফারেন্স। টিইউএস তো ও ইটা পড়েনি, টিইউএস মিটার্স। আচ্ছা, এবার দেখ যদি আমরা টেস্টিসটাকে, এই ধর এইটা হচ্ছে আমার পেনিস। পেনিসটাকে যদি ক্রস সেকশন করি, ক্রস সেকশন করলে আমাদের এরকম রাউন্ড সার্কুলার স্ট্রাকচার আসবে। মানে এটা হচ্ছে পেনিসটাকে কাটা হচ্ছে, কেটে দেখা যাবে কি এইখানে কি রয়েছে, এটা হচ্ছে ইউরেথ্রা। ওকে, ইউরেথ্রার আর এইখানে রয়েছে একটা মাসলস, আর ইউরেথ্রা চারদিকে থাকে আর একটা মাসলস। ইউরেথ্রার চারদিকে একটা মাসলস আছে, আর ওপরে দেখতে পাচ্ছ এই যে এই স্ট্রাকচার, এখানে একটা মাস্কুলার স্ট্রাকচার আছে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, একে বলা হয় কর্পোরা ক্যাভার্নোসা। CAVERNOSA, কর্পোরা ক্যাভার্নোসা। আর একটা স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছ এইটা, এটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিয়াসাম। সাম, SUM। তো কর্পোরা ক্যাভার্নোসা আর কর্পোরা স্পঞ্জিয়াসাম, এই যে কর্পোরা ক্যাভার্নোসা, এই যে কর্পোরা ক্যাভার্নোসা, এটা হচ্ছে ইরেকটাইল মাসলস। ইরেকটাইল মাসলস মানে কি, যখন স্পার্ম ডেলিভারি হবে তখন এই কর্পোরা ক্যাভার্নোসার মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো স্টার্ট হয়, যার জন্য কি হয় পেনিসটা ইরেকশন, পেনিস ইরেকশন হয়। ঠিক আছে, যেটা কি করছে স্পার্ম ডেলিভারিতে হেল্প করে। আর কর্পোরা স্পঞ্জিয়াসাম কিন্তু ইরেকটাইল মাসলস নয়, এটা অ্যাকচুয়ালি ইউরেথ্রাটাকে প্রোটেকশন দেয়। এর মধ্যে লট অফ ব্লাড ভেসেলস আছে এই কর্পোরা ক্যাভার্নোসার মধ্যে, তার মধ্যে হিউজ ব্লাড ফ্লো স্টার্ট হয়ে যায়, যার জন্য কি হয় তোর পেনিসটা ইরেকশন করে। এন্ড পেনিসের বাইরের দিকে যে স্ট্রাকচারটাকে গ্লান্স পেনিস বলা হয়, এই যে সো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলে গ্লান্স পেনিস, যার উপর একটা পাতলা মেমব্রেন থাকে যাকে বলা হয় ফোরস্কিন। ফোরস্কিনটা বেসিক্যালি কভার করে রাখে গ্লান্স পেনিসকে, যে প্রোটেকশন পারপাস। তাহলে এইটুকু বুঝতে পারলাম, তাহলে এই যে মাসলটা, এই যে মাসলটা দেখতে পাচ্ছি, এই যে মাসল স্ট্রাকচারটা, এইটাই অ্যাকচুয়ালি কর্পোরা ক্যাভার্নোস, আর ভেতরে রয়েছে কর্পোরা স্পঞ্জিয়াস। তার মানে এটা বেসিক কনসেপ্ট গেল কি রিপ্রোডাক্টিভ সিস্টেমের। তো টেস্টিস কি জানলাম, টেস্টিসের পরে স্পোডাল স্যাক কি জানলাম, টেস্টিসের মধ্যে ছোট্ট একটা স্ট্রাকচার বুঝলাম, তাহলে সেমিফেরাস টিউবিউল কোথায় ছিল, সেমিফেরাস টিউবিউল থেকে কি তৈরি হলো, স্পার্ম, স্পার্মটা গেল কোথায়, টেস্টিস, টেস্টিসে কোথায় গেল, ভাসা এফারেন্সিয়া, তারপর কোথায় ক্যাপিউট, তারপর কর্পাস, তারপর কডা, এপিটাইমিস হয়ে গেল, তারপর বাস ডিফারেন্স, বাস ডিফারেন্স থেকে কোথায় জয়েন করলো, ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেটরি ডাক্ট যেখানে জয়েন করলো, তারপরে যে ইউরেথ্রা, তার আগে ইজাকুলেটরি ডাক্ট, এই পোর্শনটা ইজাকুলেটরি ডাক্ট বলা হয়। সেমিনাল ভেসিকল উপরে ছিল, সেমিনাল ভেসিকলে স্পার্ম ঢোকে না, ওখান থেকে তো স্পার্মের যাতায়াতের পথটা বলা হচ্ছে। সেমিনাল ভেসিকল উপর থেকে খাবার পৌঁছে দেয়, এইখানে চলে গেল, এই যে জয়েন করলো এটাকে বলা ইজাকুলেটরি ডাক্ট, তারপর ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এসে যখন মিট করছে তখন তার নাম হয়েছে ইজাকুলেটরি ডাক্ট। এন্ড ইজাকুলেটরি ডাক্টের পর আসবে ইউরেথ্রা, বা ইউরেথ্রা ইউরোজেন্টাল ড্রাগ বলা হয়। ইউরোজেন্টাল ডাক হয়ে ইউরেথ্রাল মিটাস হয়ে পেনিস দিয়ে বেরিয়ে যাবে বডির বাইরে। মাসকুলার স্ট্রাকচার। কি বলছেন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা আসে,
বলছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম লোকেটেড দ্য পেলভিস রিজিয়ন। পেলভিস আর পেলভিক একই জিনিস। পেলভিক রিজিয়ন মানে হচ্ছে আমাদের বিলো অ্যাবডোমেনের যে রিজিয়ন তাকে পেলভিক রিজিয়ন বলা হয়। সো ইট ইনক্লুডস দ্য পেয়ার অফ টেস্টিস। মেল বডিতে কি কি থাকে? ওয়ান পেয়ার টেস্টিস থাকে অ্যান্ড অ্যাক্সেসরি গ্ল্যান্ডস থাকে। সো অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া। তো কোনটা পেলভিস মানে কোনটা টেস্টিস তো ক্লিয়ার হয়ে গেছে। ওভিউলার স্ট্রাকচার থাকে আর অ্যাক্সেসরি কিছু গ্ল্যান্ড, ডাক্টস এন্ড এক্সটার্নাল জেনিটালিয়া থাকে। So testes are situated outside of the abdominal cavity within the pouch, তাকে স্ক্রোটাম বলা হয়, যেটাকে আমরা বলেছি স্ক্রোটাম বা স্ক্রোটাল স্যাক। ওকে, স্ক্রোটাম বা স্ক্রোটাল স্যাক বলতে পারি। ওকে, তো স্ক্রোটাল স্যাক কিসে হেল্প করে? মেইনটেইন দ্য টেম্পারেচার অফ 2 to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড বিলো, মানে লোয়ার দেন ইয়ার নর্মাল টেম্পারেচার। তার মানে কত? ওই 35, 34.5, 34.5 to 35 মেইনটেইন করে। তার টেম্পারেচার থার্মো রেগুলেশন করছে টেস্টিসের ক্ষেত্রে স্ক্রোটাল স্যাক, যেটা কি করছে, কিসে হেল্প হয়? ওকে, সো নেসেসারি ফর স্পারমাটোজেনেসিস। এখান থেকে অ্যাসারশন রিজনিং আসতে পারে, এখান থেকে অ্যাসারশন রিজনিং আসতে পারে। এই লাইন যে স্ক্রোটাল স্যাক টেম্পারেচার মেইনটেইন করে, এটা যদি অ্যাসারশন হয় না, রেজাল্ট হচ্ছে স্পারমাটোজেনেসিস করে। যদি উল্টে করে আর কি, মানে দ্য স্ক্রোটাল স্যাক কন্ট্রোল টেম্পারেচার অফ টেস্টিস, এটা দিয়ে দিল অ্যাসারশন। রেজনটা কি? এটা বডির আউটসাইডে থাকে এন্ড টেম্পারেচারটাকে মেনটেন করে। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট, যখন গরমকাল হয়, এটা কোশ্চেন আসে, সাউথ পয়েন্টে একবার কোশ্চেন দিয়েছিল 1-2 বছর আগে। যখন গরমকাল হবে মানে সামার সিজন, তখন বডি টেম্পারেচার তো 37 তো থাকবেই ফিক্সড, এনভায়রনমেন্টাল টেম্পারেচারও একটু বেড়ে যায়। ওই জন্য ও কি করে, কোল্ড মানে নিজেকে ঠান্ডা রাখার জন্য বডি থেকে দূরে থাকে। তো টেস্টিস হচ্ছে অনেকটা, স্ক্রোটাল স্যাকটা অনেকটা কি বলবো পাতলা, মানে ফোল্ডিং কন্ডিশনে থাকে, সিম্পল কন্ডিশনে থাকে, বডির থেকে টেস্টিসটাকে দূরে রাখে। আবার যখন উইন্টার এসে যাবে, তখন বাইরে টেম্পারেচার অনেক কম, তখন ও কি করবে, স্ক্রোটাল স্যাকটা শ্রিঙ্ক করে যাবে, ফোল্ডিং হয়ে যাবে, যার ফলে টেস্টিসটা অ্যাবডোমেনের কাছাকাছি আরো চলে আসবে, অ্যাটাচমেন্টে থাকবে, টেম্পারেচারটাকে ইয়ে করে। এটা হ্যাঁ, শুধু স্ক্রিনটা ছোট বড় হয়, যার জন্য কি হয়, টেস্টিস কখনো বডির দিকে অ্যাটাচমেন্ট হবে, কখনো বডি থেকে দূরে থাকবে। So in adults, such testis oval shaped and within the length 4 to 5 centimeter width হয় and 2 to 3 centimeter about width হবে, আর length হবে 4 to 5 centimeter। আচ্ছা, এইখানে দেখো, each testis has about 250 compartments, is called testicular lobules। এই যে কম্পার্টমেন্ট, হ্যাঁ একটা কম্পার্টমেন্ট, যেটা সেপ্টাম যে চেম্বার তৈরি হয়েছিল, সেই কম্পার্টমেন্টস কে বলা হয় টেস্টিকুলার লোবিউলস, যেটা থাকে কত, অ্যারাউন্ড 250টা। এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। সো ইজ লোবিউল কন্টেন্স, দেখো 3 হাইলি কয়েল, 1 to 3 হাইলি কয়েল সেমিনিফেরাস টিবিউল। এই হাইলি কয়েল সেমিনিফেরাস টিবিউল থাকে, যেটা কি তৈরি করে, স্পারমাটোজেনেসিস করে। So in which sperms are produced. Each seminiferous tubule is lined with thin epithelial cells. এটা আমরা একটু পরে শিখছি, মানে সেমিনিফেরাস টিবিউলার ক্রস সেকশন একটু পরে শেখাবো। তো সেখানে দেখো মেল জার্ম সেলস থাকে আর সার্টলি সেলস বলে স্ট্রাকচার থাকে, যেটা নারিশমেন্ট প্রোভাইড করে। মানে সার্টলি সেলস থাকে কোথায়? ইনসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল। ইনসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল থাকে সার্টলি সেলস, যেটা প্রোভাইড করে নিউট্রিশন। কাকে প্রোভাইড করে? টু দ্য ম্যাচিওর স্পার্ম। এটা ছবি আঁকলে বুঝবো। তো দ্য মেল জার্ম সেলস আন্ডারগো মিয়োটিক ডিভিশন, এটা ছেড়ে দাও, এটা বলছি আমি একটু পরে। সো দ্য রিজিয়ন আউটসাইড সেমিনিফেরাস টিবিউলটা দেখো, is seminiferous tubule is called interstitial space, যেটা আমি আপনাকে বলছিলাম, that contains small blood vessels and interstitial cells of Leydig। দেখতে পাচ্ছ? তো যেটা বলছিলাম, তো রিজিয়ন আউটসাইড দ্য seminiferous tubule is called interstitial space, এবং এর এর মধ্যে কি থাকে, ব্লাড ভেসেলস থাকবে আর লেডিক সেলস থাকবে। এই সেলসকে লেডিক সেলসও বলা হয়, লেডিক সেলস আর ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিকও বলা হয়। লেডিক সেল কি করে? টেস্টিকুলার হরমোন, দ্যাট ইজ অ্যান্ড্রোজেন তৈরি করে। কি তৈরি করে? অ্যান্ড্রোজেন। সো আদার ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেলস আর অলসো প্রেজেন্ট, এর মধ্যে আদার সেলগুলো থাকে ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট। আচ্ছা, ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট মানে কি? ইমিউনোলজিক্যালি মানে হচ্ছে বাইরে থেকে কোনো, মানে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে ওই জায়গাটা, কম্পিটেন্ট। দেখে নেব,
দ্য মেল অ্যাক্সেসরি ডাক্টস এর মধ্যে থাকে রেডি টেস্টিস, ভাস ডিফারেন্সিয়া, এপিডাইমিস, ভাস ডিফারেন্সিয়া, এগুলো আমরা পড়ে নিয়েছি। এগুলোকে অ্যাক্সেসরি গ্ল্যান্ড আর সেকেন্ডারি গ্ল্যান্ড বলা হয়। ডাক্ট এগুলো তো গ্ল্যান্ড না, এগুলো ডাক্ট, যেহেতু টিউব। আবার গ্ল্যান্ড চলে আসবে কি সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড আর বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, এগুলো চলে আসবে কি অ্যাক্সেসরি গ্ল্যান্ড। আচ্ছা, দুটো গ্ল্যান্ডের তিনটে জায়গা পড়বো, এটা ছোট্ট একটা নোট করে রাখবে। হোমোলোগাস অর্গান, হোমোলোগাস নাম শুনে থাকবে। হোমোলোগাস অর্গান মানে জানো, যাদের অরিজিন সেম, ফাংশন ডিফারেন্স। সেম অরিজিন বাট ডিফারেন্ট ফাংশন, একে কি বলা হয় হোমোলোগাস অর্গান। হোমোলোগাস অর্গান কাকে বললো, সেম অরিজিন ডিফারেন্ট ফাংশন। যেরকম আমাদের হাত আর পাখির ফোর উইংস, পাখির ফোর উইংস আর আমাদের হাত, ঘোড়ার ফোর উইং, ফোর লিম, ধর হোয়েলের যেটা আছে ফ্লিপার, এগুলোর অরিজিন সেম, সবার মধ্যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ভ্যালেন্সিস সবই আছে। এবার যার যেমন দরকার হয় সেভাবে মডিফাইড হয়েছে, যেটা এই আমাদের ইভলিউশন আছে এখানে পড়বো। হোমোলোগাস অর্গান কাদের বলা হয়, যাদের অরিজিন সেম কিন্তু ফাংশনালি ডিফারেন্স, তাদেরকে হোমোলোগাস অর্গান বলা হয়। তো এরকম মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে তিনটে হোমোলোগাস অর্গান আছে, মাথায় রাখতে। কি কি? একটা হচ্ছে পেনিস। পেনিস কার ক্ষেত্রে পাওয়া যায়, মেল। ফিমেলদের ক্ষেত্রে সেটা ক্লিটোরিস। এই ক্লিটোরিস হচ্ছে ফিমেলদের স্ট্রাকচার, যখন আমরা পড়বো ফিমেলদের রিপ্রোডাক্টিভ অর্গান সেখানে দেখবো এদের অরিজিন সেম, কারণ এর মধ্যে সেম মাসল আছে, কর্পোরা ক্যাভার্নোসা, কিন্তু এদের ফাংশন আলাদা। ক্লিটোরিস হচ্ছে সেক্সুয়াল অরোজাল ক্রিয়েট করতে হেল্প করে, স্পার্ম ওদের কোনো ডেলিভারিতে হেল্প করে না, কোনো ইজাকুলেশনে হেল্প করে না। বাট পেনিস যেরকম তোর স্পার্ম ডেলিভারিতে হেল্প করে, ইউরিনেশনে হেল্প করে, ঠিক আছে। সো দুটোর অরিজিন সেম, ফাংশন আলাদা। ক্যাভার্নোসা ইরেকটাইল মাসল থাকে থাকে। আচ্ছা, পেনিস সেটা হয়ে গেল। আবার সেরকম এখানে প্রোস্টেট গ্ল্যান্ড আছে, প্রোস্টেট গ্ল্যান্ড পিজি, এটা হচ্ছে স্কিনিস গ্ল্যান্ড, স্কিনিস গ্ল্যান্ড, এটা ফিমেলদের বডির মধ্যে পাওয়া যায় স্কিনিস গ্ল্যান্ড, সেটা হচ্ছে কার হোমোলোগাস, প্রোস্টেট গ্ল্যান্ড। আর একটা আছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, যেটা পড়লি এখানে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, এটা আছে বার্থোলিন গ্ল্যান্ড। মানে এই তিনটে মাথায় রাখতে হবে একটু, হোমোলোগাস অর্গান, যাদের পেনিস আর ক্লাইটোরিস হোমোলোগাস, যাদের অরিজিন সেম, ফাংশন আলাদা। আর একটা হলো স্কিনিস গ্ল্যান্ড, আর একটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। মানে প্রোস্টেট গ্ল্যান্ড মেলের থাকে, ফিমেলদের ক্ষেত্রে সেখানে স্কিনিস গ্ল্যান্ড থাকে, যাদের অরিজিন সেম কিন্তু ফাংশন আলাদা। মেলদের যেমন বাল্বোইরেথ্রাল গ্ল্যান্ড রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে বার্থোলিন গ্ল্যান্ড থাকে কিন্তু ফাংশনটা আলাদা। মাথায় ঢুকলো? এগুলো সব হোমোলোগাস অর্গান। আমরা যখন ইয়ে পড়বো মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তখন এইগুলো ডিটেলসে আসবো, শুধু এখন এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, তো seminiferous tubules of testis into vasa efferentia through the retitestis চলে গেল, and vasa efferentia leave the testis and open into the epididymis located along the posterior surface. এপিডাইমিসে চলে যাবে, তাহলে ভাসা এফারেন্সিয়া দিয়ে কোথায় চলে গেল, এপিডাইমিস। So epididymis leads to vas deferens and ascends into the abdomen loops, urinary bladder কাছে চলে আসবে। কোন ক্যানেল দিয়ে ঢুকবে, ইনগুইনাল ক্যানেল দিয়ে। It receives the ducts of seminal vesicles and opens and urethra ejaculated duct. সেমিনাল ভেসিকল থেকে একটা ডাক্ট হয়ে ওপেন হবে, সেখান থেকে ইজাকুলেটেড ডাক্ট হয়ে সেটা আলটিমেটলি বডির বাইরে বেরিয়ে যাবে। সো দিস ডাক্ট স্টোর এন্ড ট্রান্সপোর্ট দ্য স্পার্মস টু দ্য টেস্টিস অর আউটসাইড থ্রু দ্য ইউরেথ্রা, ইউরেথ্রা দিয়ে বডির বাইরে বের করে দেবে। আচ্ছা, এখানে দেখো দ্য পেনিস ইটস এক্সটার্নাল ওপেনিং ইজ কল্ড ইউরেথ্রাল মিটাস। শুধু পেনিস নয়, ফিমেলদের ক্ষেত্রেও সেম হবে। ইউরেথ্রার ওপেনিং, যেটা ইউরেথ্রা যেখানে ওপেন করছে, ওপেনিং বা এন্ড অফ ইউরেথ্রা, যেখান থেকে অ্যাকচুয়ালি ইউরিনেশনটা কমপ্লিট হয়, তো সেই জায়গাটাকে বলা হয় ইউরেথ্রাল মিটাস। মাথায় ঢুকলো এইটুকু? তো দিস ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ অর্গান, দাঁড়ালো এইটুকু। স্যার ওদেরও যেটা মানে
তো দ্য পেনিস ইজ দ্য মেল এক্সটার্নাল জেনিটালিয়া। এবার এক্সটার্নাল জেনিটালিয়া, এবার দেখো কোশ্চেন আসতে পারে। প্রথমে কি ছিল? প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, তারপরে ছিল অ্যাক্সেসরি ডাক্ট আর অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। সো গ্ল্যান্ডস এর মধ্যে তিনটে পড়ে গেল, বালবিউরেথ্রাল গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড। আর ডাক্টস এর মধ্যে কি কি পড়ে গেছিল? রেটিডেস্টিস, ভাসা ডিফারেন্সিয়া, এপিডাইমিস, ভাস ডিফারেন্স, এগুলো সব ডাক্ট পড়ে গেছিল। এবার হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া, কারণ কি এটা বডির বাইরে রয়েছে, তাই এক্সটার্নাল জেনিটালিয়া বলা হচ্ছে। So it made up of special tissue that helps the erection of the penis. Erection এ কোনটা হেল্প করে? আমরা একটু আগে লিখেছি কর্পোরা ক্যাভার্নোসা। সো যদি বলা হয় ইরেকটাইল মাসলটার নাম কি, বা পেনিসে কোন কম্পোনেন্টটা পেনিসটাকে ইরেকশনে হেল্প করে, সেটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা। দ্যাট ফেসিলিটেটস ইনসেমিনেশন, স্পার্ম রিলিজ করতে হেল্প করে, সিমেন রিলিজ করতে। So it enlarged end of penis is called glans penis, covered by the fold structure, তাকে বলা হয় foreskin. Okay. So the male accessory glands এর মধ্যে একা দেখো seminal vesicle, prostate gland and barburetral gland. As a secretion of these glands consist of seminal plasma which rich in fructose, calcium and certain enzymes. This is very important. এই যে seminal vesicles থেকে যে প্রোডাক্ট গুলো আসে, seminal vesicle, prostate and barburetral gland, সেগুলোকে একসাথে আমরা seminal plasma বলতে পারি। এই সেট মানে seminal প্লাজমার মধ্যে কি কি থাকে? ফ্রুক্টোজ, ক্যালসিয়াম and certain enzymes. And the secretion of the barburetral gland also helps the lubrication of the penis. পেনিসের লুব্রিকেশন করতে, কারণ ড্রাই কন্ডিশন থাকলে ওই যে সিমেন্টটা রিলিজ হতে ইজি হবে না। ওই জন্য লুব্রিকেন্ট, পেনিসটাকে লুব্রিকেন্ট কে প্রোভাইড করে? সেটা বালবিউরেথ্রাল গ্ল্যান্ড প্রোভাইড করে। আর সেমিনাল ভেসিকলস আর প্রোস্টেটের যে কম্পোনেন্ট গুলো প্লাজমা, সেমিনাল প্লাজমা বলা হয়, যার মধ্যে কি থাকে? ক্যালসিয়াম থাকে, ফ্রুক্টোজ থাকে, সার্টেন এনজাইমস থাকে, যেটা আলটিমেটলি কি তৈরি করে? সিমেন্ট তৈরি করে। আর সিমেন্টটা যদি না তৈরি হতো স্পার্মে, তখন স্পার্ম গুলো সার্ভাইভ করতে পারতো। নারিশমেন্ট টারিশমেন্ট ওর সাথেই আছে। তো এইটুকু বুঝলে? এবার নিজের একবার রিডিং দিয়ে না মন দিয়ে, কারণ আজকে পেপার থাকবে। এই যে ডায়াগ্রামটা দেখছো, এটা সেমিনিফেরাস টিবিউল যেটা ছিল, সেমিনিফেরাস টিবিউল ওই যে টেস্টিকুলার লোবিউলের মধ্যে ছিল। এই সেমিনিফেরাস টিবিউলের এক থেকে তিনটে সেমিনিফেরাস টিবিউল, এই টিউবটা ক্রস সেকশন করলে টিউবের বাইরে কি দেখতে পাবো? এই যে স্পেসটা কি ছিল? ইন্টারস্টিশিয়াল স্পেস। এই যে বাইরের স্পেসটা, যার মধ্যে কি রয়েছে? কিছু ব্লাড ভেসেলস এন্ড লেডিক সেলস দেখতে পাচ্ছি, যে লেডিক সেলস, এই যে লেডিক সেলস রয়েছে। লেডিক সেলস এর কাজ কি আগে আমরা পড়ে নিয়েছি। লেডিক সেল টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন তৈরি করছে। আচ্ছা, ব্লাড ভেসেলস তো ব্লাড সাপ্লাই করবে। তারপরে এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে কিছু ডেল্টা লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা সাটলি সেলস বলি, তাই না? এই সাটলি সেলস বা নিউট্রিটিভ সেলস বলা হয়, বা নার্স সেল বলা। নার্স সেল অর নিউট্রিটিভ সেল অর সাটলি সেলস, তিনটেই নাম। নার্স সেলস, নিউট্রিটিভ সেলস অর সাটলি সেল। এই যে সাটলি সেলস এর কাজ কি? সাটলি সেলস তিনখানা কাজ করে। ফার্স্ট ফাংশন হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করে। ইট প্রোভাইড নারিশমেন্ট অর নিউট্রিয়েন্টস, বা নারিশমেন্টও বলতে পারিস, তাকে টু দা স্পার্ম, spermatozoa or spermatogenes. So it provide the nourishment to the spermatozoa. So নিউট্রিশন কাকে দিচ্ছে? স্পারমাটোজোয়া। হয়ে গেল। এই জন্য স্পারমাটোজোয়া মানে এই যে স্ট্রাকচার, যার লেজ আছে, এ সেই জন্য মাথা গুঁজে কোথায় বসে রয়েছে? সাটলি সেলসে। বুঝেছিস? দেখবি যারা শনিবার ওই শনি মন্দিরের সামনে কিছু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, কেন? খিচুড়ি দেবে, কারণ ওখানে খাবার পাচ্ছে তাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। খাবার না থাকলে যেত? সবই নেওয়া দেওয়ার খেলা, ফ্রিতে ভগবানের কাছে কেউ যায় না। কেউ যায়? বিপদে পড়লে যায়, বাবা বিপদে পড়ে গেছে, চলো ভগবানের কাছে যাই। বা প্রচুর খাবার দাবার খাওয়াচ্ছে বা কিছুটা দিচ্ছে, ওখানে চলো লাইন দাঁড়ায়। নর্মাল ভক্তি খুব কম লোক দেয়, সেও মানে দেওয়া নেওয়ার গল্প আছে ফ্রিলি। আচ্ছা, 2 নম্বর তো নিউট্রিশন হলো। 3 নম্বর আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এখান থেকে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে ইনহিবিন। এই ইনহিবিন হচ্ছে
নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল করে। মানে কি, যখন টেস্টোস্টেরন বেড়ে যায়, টেস্টোস্টেরনটাকে প্রিভেন্ট করতে হবে, বন্ধ করাতে হয়। ফিডব্যাক মেকানিজমে ইনহিবিন কি করে, ইনহিবিট করে টেস্টোস্টেরন প্রোডাকশন, ইনহিবিন হরমোন তৈরি করে, ইনহিবিট হরমোন তৈরি করে। টেস্টোস্টেরন বেড়ে গেলে ওটা রিলিজটা কন্ট্রোল। হ্যাঁ। আর একটা হয় এবিপি, আনন্দবাজার পত্রিকা। এগিয়ে থাকে না, পিছিয়ে রাখে, নিজে এগিয়ে থাকে। ও সবাইকে পিছিয়ে রাখে, নিজে এগিয়ে থাকে। তো টাকা পয়সাটা কামাচ্ছে আর সবাইকে ভুলভাল গল্প দিচ্ছে। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এটা কি জিনিস? টেস্টোস্টেরন তো তৈরি হয়, টেস্টোস্টেরন যে ফাংশন করবে যে অর্গানে গিয়ে, সেখানে এটা টেস্টোস্টেরনের ফাংশনটাকে অ্যাক্সেলারেট করে, বাইন্ড করাতে হেল্প করে। এই এবিপি তৈরি হয় কোথা থেকে? সার্টনি সেল। তো সার্টনি সেলসের তিনটে ফাংশন মাথায় থাকবে। একটা নারিশমেন্ট দিচ্ছে, তাই জন্য নার্ভ সেল বলা হয় বা নিউরোটিভ সেল বলা হয়। ইনহিবিন তৈরি করে, যখন টেস্টোস্টেরন অ্যামাউন্ট বেড়ে যায় তার প্রোডাকশনটাকে স্টপ করাবে। আর এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করাবে, যে এবিপি তো টেস্টোস্টেরনের ফাংশনটাকে অ্যাক্সিলারেট করে। মাথায় ঢুকলো? এটা কার ফাংশন গেল? সার্টোলি সেলস। সার্টোলি সেলসের ঠিক সাইডে, এদিকে পরে ঢুকবে, এদিকে দেখ, সার্টোলি সেলসের ঠিক নিচে ফার্স্টে দেখো ব্ল্যাক কালারের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, নিচে যে কিছু সেল দেখতে পাচ্ছ, এই যে সেল লাইনটা, এটাকে আমি ইয়েলো করে দিলাম। এটা জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হয়। জার্মিনাল এপিথেলিয়াম মানে এই এপিথেলিয়াল টিস্যু, এখান থেকে সেলগুলো তৈরি হয়। তার নাম হচ্ছে স্পারমাটোগোনিয়াম। কি নাম? স্পারমাটোগোনিয়াম। এই যে স্পারমাটোগোনিয়াম দেখতে পাচ্ছ, এই স্পারমাটোগোনিয়াম ডিপ্লয়েড সেলস। স্পারমাটোগোনিয়াম আন্ডারগোজ দ্য মিওসিস। প্রথমে মিওসিস হবে না, মাইটোসিস হবে। তার মানে আমরা লিখবো প্রথমে তো জার্ম সেল থাকে, জার্মিনাল এপিথেলিয়াম। তার মধ্যেই স্পারমাটোগোনিয়াম, স্পারমাটোগোনিয়াম এটা ডিপ্লয়েড সেলস। এ কি করবে? মাইটোসিস করবে। মাইটোসিস করে কি তৈরি করবে? স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট। এটাও ডিপ্লয়েড। মাইটোসিস মানে 2n থেকে 2n হবে, ডিপ্লয়েড। এই প্রাইমারি স্পারমাটোসাইট আন্ডারগোজ মিওসিস। প্রথমে মিওসিস ওয়ান, মিওসিস ওয়ানে তৈরি হবে কি? দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট, এন। তার মানে এখানে কি হবে? একটা, এখানে একটা তৈরি হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট হলো। এই সেকেন্ডারি স্পারমাটোসাইট হলো, এ আবার কিসে ঢুকবে? মিওসিস টু। মিওসিস টুতে এটা ফর্ম করবে চারটে স্পারমাটিড। এটা হ্যাপ্লয়েড। এই স্পারমাটিড এবার ম্যাচিওর হবে, বুঝলে? ম্যাচিওর হয়ে কি করবে? টুপি আর লেজ লাগাবে। টুপি লাগাবে, টুপিটা হচ্ছে আক্রোশ। তখন তার নাম হয়ে যাবে স্পারমাটোজোয়া। একই।
তো স্পার্মাটোজোয়া তৈরি করে। তাহলে পুরো প্রসেসটাকে যদি আমরা জাস্টিফাই করে মানে জিস্ট করে ফেলি, জিস্ট করলে কি দেখতে পাবো? দেখো স্পার্মাটোগোনিয়াম ছিল, আন্ডারগোস মাইটোসিস, মাইটোসিস করে সে প্রথমে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে। যে প্রাইমারি স্পার্মাটোসাইট গুলো মিয়োসিস 1, মিয়োসিস 1 এ কি হবে? সেকেন্ডারি স্পার্মাটোসাইট, মিয়োসিস 2 তে ঢুকে টিড, স্পার্মাটিড থেকে ম্যাচুরেশন হয়ে স্পার্মাটোজোয়া তৈরি করবে। এই পুরো প্রসেসটার নাম হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এই পুরো প্রসেসটার নাম হচ্ছে, নোট করবে এটা, হ্যাঁ, স্পার্মাটোজেনেসিস। আর এই যে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে, এইটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস আর স্পার্মাটোজেনেসিস তফাৎ এটাই। পুরো প্রসেসটাকে বলে স্পার্মাটোজেনেসিস, আর স্পার্মাটিড থেকে ম্যাচিওর স্পার্মাটোজোয়া তৈরিটাকে বলে স্পার্মিওজেনেসিস। এই টার্মিনোলজি দুটো থেকে কোশ্চেন আসবে। আর একটা টার্মিনোলজি হচ্ছে স্পার্মিয়েশন। সেমিনিফেরাস টিউল থেকে স্পার্ম বেরিয়ে আসাটাকে বলা হয় স্পার্মিয়েশন। রিলিজ অফ স্পার্ম ফ্রম সেমিনিফেরাস টিউল অর শাটলি সেলস, যে কোনো একটা বলতে পারা। শাটলি সেলস নয়, সবসময় রিলিজ অফ স্পার্ম যেটা বলছি লেখ না। Release of sperm from Sertoli cells or seminiferous tubule. Release of sperm from Sertoli cells or seminiferous tubule is known as spermiation. এই তিনটে টার্মিনোলজি নোট করো। Or release of sperm from Sertoli cells or seminiferous tubule is known as spermiation. Second লেখো spermatogenesis, formation of spermatozoa, that is spermatogenesis. The process of formation of spermatozoa. Process of formation of spermatozoa is spermatogenesis. আর স্পার্মিওজেনেসিসটা লেখো, ফরমেশন অফ প্রসেস, যে প্রসেসটা বলা হচ্ছে সেটা স্পার্মাটোজেনেসিস। ফরমেশন অফ স্পার্মাটোজোয়া যে প্রসেসটাই হয়। আর একটা হচ্ছে স্পার্মিওজেনেসিস, ফরমেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম স্পার্মাটিড। ফরমেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম স্পার্মাটিড। শাটল সেলসে মাথা মেরে বসে থাকলো, এই যে মাথাটা গুঁজে শাটল সেলসে বসছিল নারিশমেন্টের জন্য, ওখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মানে সামনিফেরাস টিউব থেকে বেরোচ্ছে আলটিমেটলি। তো মানে ইন্টারস্টিশিয়াল সেলস থেকে বেরিয়ে যাবেই। ইন্টারস্টিশিয়াল সেলসে যাবে কেন? সার্টরি সেলস থেকে বেরিয়ে তো ইন্টারস্টিশিয়াল সেলসেই যাবে। কেন যাবে? টিউব গুলো তো কানেক্ট রয়েছে রেডিয়াস টিস্যুর সাথে, রেডিয়াস টিস্যু যাবে, ইন্টারস্টিশিয়াল স্পেস তো বাইরে। আচ্ছা দেখো এখানে দেখো, প্রাইমারি স্পার্মাটোসাইট বুঝতে পারলে, তারপরে দেখো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপরে দেখো স্পার্মাটিড, তারপরে স্পার্মাটোজোয়া। পুরো প্রসেসের যে প্রতিটা সেল পরপর দেখানো হয়েছে সেমিনিফেরাস টিউব। তার মানে যে প্রসেসটা আমরা শিখলাম সেটা কি ছিল? স্পার্মাটোজেনেসিস। তো স্পার্মাটোজেনেসিস নিয়ে কয়েকটা ছোট ছোট গল্প আমরা পড়ে নিই। স্পার্মাটোজেনেসিসটা কি? দ্য ফরমেশন অফ স্পার্ম ফ্রম স্পার্মাটোগোনিয়াম। স্পার্মাটোগোনিয়াম বলবো। তো এই যে পুরো প্রসেসটাকে বলে স্পার্মাটোজেনেসিস। হয় কোথায়? উইথিন দ্য টেস্টিস। টেস্টিসের কোথায় হয়? সেমিনিফেরাস টিবিউলের মধ্যে, উইথিন দ্য সেমিনিফেরাস টিবিউল অফ টেস্টিস। নোট করবে। আচ্ছা, এই স্পার্মাটোজেনেসিস স্টার্ট কখন হয়? আফটার পিউবার্টি। পিউবার্টি, পিউবার্টির পর, মেলদের পিউবার্টির পরে স্পার্মাটোজেনেসিস স্টার্ট হয় এন্ড গোয়িং টিল ডেথ, চলতে থাকে মৃত্যুর পর্যন্ত, আজীবনকাল থাকে। বাট রেট অফ স্পার্মাটোজেনেসিস অনেক কমে যায়। এই ক্ষেত্রে ওজোনেসিস স্টার্ট হয়ে যায় এমব্রায়ো, যখন মায়ের পেটে ছিলাম তখন ওভাম ফর্মেশন স্টার্ট হয়ে যায়, আর অ্যারেস্ট কন্ডিশনে থাকে। আমরা শিখবো, পরে শিখবো, আগে ধীরে ধীরে আগে মেল পার্টটা শিখি। তো এইটুকু বুঝলে? কিছু মাথায় মস্ত বুঝছো? এই ছবিটা
এই দেখো গ্যামেটোজেনেসিসের এই যে স্ট্রাকচারটা আমরা এতক্ষণ আঁকলাম, সুন্দর স্ট্রাকচার এখানে দিয়েছি দেখো, নিজের বই খুললে দেখতে পাবে, বা এটা একটু দাঁড়িয়ে যাও, এসে যাবে। এত কোয়ালিটি তোর মতো একটু slow। এই দেখ স্পার্মাটোগোনিয়াম, প্রাইমারি স্পার্মাটোসাইট দেখেছিস, তারপরে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড। দেখ স্পার্মাটিড আর একটা স্পার্মাটোজোয়া, দুটোর মধ্যে একটু তফাৎ। যখন দেখ মাথা গুঁজে রেখেছে তখন স্পার্মাটিড ফর্মে আছে, কারণ যেটা তো তেল আছে, ঠিক আছে বলে থাকবে স্পার্মাটিডে টেল থাকে না, দেওয়া জায়গা ওটা দেওয়া রয়েছে, ম্যাচুরেশন ফেজ চলছে, ওই জন্য মাথাটা গুঁজে রেখেছে। দেখ যখন ল্যাচ আউট হয়ে যাবে ল্যাজ আউট হয়ে যাবে তখন সে বেরিয়ে যাবে, বুঝলি। ডিফারেন্সটা হচ্ছে লেস মেন হচ্ছে একটা সেল, সেটা স্পার্মাটিড, সেলে যখন 2 পেয়ার লেজ কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে জোয়া। জোয়া হলে বেরিয়ে আসবেন সার্জারি আর ওই ল্যাজ গেজিয়েছে, ওই ল্যাজ গেজিয়ে যেত তখন রেডি টু ফ্লাই। পার্টির অবধি ওটা নিউট্রিশনের জন্য ওর সাথে কানেক্ট হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জাস্ট এটা রিডিং দিয়ে নাও তো বাবা, স্পারমিয়েশন পর্যন্ত ভালো করে রিডিং দিয়ে নাও, স্পারমিয়েশন পর্যন্ত। তো কি দেখতে পাচ্ছি সেখানে, একটা ম্যাচিওর স্পার্ম। সো লেট আস এক্সামিন দ্য স্ট্রাকচার অফ স্পার্ম। কি বলছে, এখানে হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে 3টে রিজিয়ন দেখতে পাচ্ছি। হেড, এই রিজিয়ন, তারপর দেখ নেক, ঠিক আছে, তারপরে মিড ফিস, আর লাস্ট রিজিয়ন হচ্ছে টেল। সো নেকটা খুবই ছোট পোর্শন, মেন হচ্ছে মেন যেটা হচ্ছে হেড, মিড ফিস এন্ড টেল, আর মাঝখানে জাংশনটা নেক। তো এই যে হেড রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে হেড, এত দূর হেড। এই হেড রিজিয়নে মেনলি কি থাকে, পুরোটা প্রমিনেন্ট নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, আর তার উপরে একটা অ্যাক্রোজোমাল ক্যাপ। এই অ্যাক্রোজোম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাক্রোজোম আসে কোথা থেকে, এখান থেকে যখন ম্যাচুরেশন স্টার্ট হয়, মানে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া যখন ফর্ম হয়, গলগি বডি থেকে এটা আসে। গলগি বডি ম্যাচিওর করে অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি করে, ভেরি ইম্পর্টেন্ট। হুইচ সেল অর্গানেলি রেসপন্সিবল ফর সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ, সেটা হচ্ছে কোথা থেকে, গলগি বডি থেকে অ্যাক্রোজোম তৈরি। আর এই অ্যাক্রোজোমের মধ্যে লট অফ এনজাইম থাকে, যেমন হায়ালুরোনিডেজ বলে একটা এনজাইম থাকে, এটা কি পেনিট্রেশন করতে হেল্প করে, ওভামের মধ্যে যে ঢুকতে হেল্প করবে কে, এই অ্যাক্রোজোমাল এনজাইম, যেটা হায়ালুরোনিডেজ। আমরা পড়বো যেটা যখনই ইন্টারাকশন হবে, মানে ফার্টিলাইজেশন প্রসেস শিখবো। আর এর মধ্যে কি আছে, নিউক্লিয়াস দ্যাট কন্টেন ক্রোমোসোমাল মেটেরিয়াল, মানে হ্যাপ্লয়েড, এখানে নিউক্লিয়াস রয়েছে। আচ্ছা, তার ঠিক নিচের পোর্শনটা হচ্ছে নেক রিজিয়ন। এখানে দেখো, সো দ্য প্লাজমা মেমব্রেন envelops the whole body of the sperm, and the sperm head contains elongated haploid nucleus and anterior portion covered by the acrosome. Acrosome কি ক্লিয়ার হয়ে গেল? An acrosome is filled with enzyme that helps fertilization of ovum. এনজাইম থাকে যেটা ফার্টিলাইজেশন বা পেনিট্রেশনে হেল্প করে। আর মিড পিসের মধ্যে দেখতে পাচ্ছিস লট অফ মাইটোকন্ড্রিয়া, এগুলো সব মাইটোকন্ড্রিয়া, এগুলো কি মাইটোকন্ড্রিয়া রয়েছে না। সো মাইটোকন্ড্রিয়া প্রোভাইড দ্য এনার্জি, কারণ স্পামটা যখন সুইমিং করবে এনার্জি প্রোভাইড করবে কে, মাইটোকন্ড্রিয়া, ব্যাটারি মতো কাজ করছে, এখানে সোলার ব্যাটারি লাগানো আছে, তার জন্য ও এগোতে পারে। তো এই মাইটোকন্ড্রিয়া, বুঝেছো। সো হুইচ প্রোডিউস দ্য এনার্জি ফর মুভমেন্ট অফ টেল। তো হিউম্যান মেলস ইজাকুলেট, আর টেল যেটা দেখতে পাচ্ছ, এই টেলটা হচ্ছে ফ্ল্যাজেলা, আমাদের যে ফ্ল্যাজেলা 9+2 অ্যারেঞ্জমেন্ট, 9+2 অ্যারেঞ্জমেন্ট ফ্ল্যাজেলার আছে, এটা হচ্ছে সেটাই, বুঝেছো। 9+2 অ্যারেঞ্জমেন্ট অফ ফ্ল্যাজেলা, ভেতরে মাইক্রোটিবিউলের যা স্ট্রাকচার সেটাই। আচ্ছা, এই যে টেল রিজিয়ন, সেটা সুইমিং এ হেল্প করে। এখানে কয়েকটা ইনফরমেশন আছে খুব ইম্পর্টেন্ট, যে মেল ইজাকুলেটস 200 to 300 মিলিয়ন স্পার্ম ডিউরিং কয়েটিস। এভরি কয়েটিসে কত, 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম রিলিজ করে। এত স্পার্মের দরকার কি, কারণ কি, এর মধ্যে অ্যারাউন্ড 60% অফ স্পার্ম মাস্ট হ্যাভ দ্য নর্মাল শেপ এন্ড সাইজ, মানে 40% হ্যান্ডিক্যাপ হলেও চলে যাবে, মানে ম্যাচুরেশনের সময় ঠিকঠাক ম্যাচিওর হয়নি। বাদ বাকি 60% কিন্তু ঠিকঠাক থাকতে হবে, নইলে কিন্তু এই যে, অ্যান্ড at least 40% of them must have so vigorous motility ও থাকে। আচ্ছা, স্পার্ম কাউন্ট যদি এটা কমে যায়, লেস দেন, ধর লেস দেন 1 lakh স্পার্ম in 1 ml semen, এটা কি বলা হয়, অলিগোস্পার্মিয়া। দিস ইজ নোন এজ অলিগোস্পার্মিয়া।
এই অলিগোস্পার্মিয়ার প্রবলেমটা কি হয়? স্টেরাইল, স্পার্ম কাউন্ট কমে গেছে বলা হয়। এটা হচ্ছে এইটাই, 1 লাখের কম স্পার্ম ইন 1 ml অফ সিমেনে থাকলে তখন তাকে অলিগোস্পার্মিয়া বলা হয়, তখন সে স্টেরাইল। এই স্পার্ম রিলিজড ফ্রম দ্য সেমিনিফারাস টিবিউল অ্যান্ড সিক্রিশন এভরি টাইম ইজ ভাস্ট ডিফারেন্ট সেমিনাল ভেসিকল, এগুলো সব করে চলে যাচ্ছে স্পার্মের মধ্যে। সিমেন বলে দিয়েছিলাম, সিমেনটা কি। The functions of the male sex accessory ducts and glands are maintained by the testicular hormone, that is androgen. Androgen এই সব গ্ল্যান্ডগুলোর ফাংশন গুলো কন্ট্রোল করে, ঠিক আছে। তো এই হচ্ছে এই পার্টটা একদম। তো পরের দিন তোরা যেটা পড়বি সেটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম রিলেটেড পুরোটা ভালো